ও দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গনে আমার মন, স্বপ্নের দিন নেই জীবনে, আসবে কখন? এ মনে জাগে বিরহ যে, আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। ও সাথী ছাড়া লাগে শূন্য জীবন। ও দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গনে আমার মন, স্বপ্নের দিন নেই জীবনে, আসবে কখন? এ মনে জাগে বিরহ যে, আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। সাথী ছাড়া লাগে শূন্য জীবন। পৃথিবীতে একটাই নাম তর্ণীর বিরক্ত লাগে, সেটা হচ্ছে অর্ণব চৌধুরী। নামটা শুনলেই তর্ণীর হাসি মুখখানা চুপসে যায়, বুক ধুকপুক করতে থাকে, পানি খেতে ইচ্ছে করে, আর আর দৌড়ে পালাতে ইচ্ছে করে। কেন? কারণ মানুষটা আজাইরা, সবসময় সবাইকে ঝাড়তে থাকে কোনো কারণ ছাড়া। তর্ণী অবশ্যই মানুষটার সামনে কখনো যায় না। ভুল করে 2বার পড়ে গিয়েছিল এবং দুটো ধমক খেয়েছে। সেই থেকে মানুষটাকে বিরক্তির কাতারে ফেলে রেখেছে। অসহ্য, বাঁদর, পেঁচা, পেঁচামুখী, বিভিন্ন নামও দিয়েছে লোকটার। কেন ধমকেছিল? একদমই কারণ ছাড়া। একবার তর্ণী লোকটার উপরে গরম চায়ের কাপ ফেলে দিয়েছিল, আর একবার উইসটা খেয়ে লোকটার উপরে পড়ে গিয়েছিল। ব্যাস, তাতেই ধমক। ঘরভর্তি মানুষের সামনে ধমকেছিল। তর্ণী সেই অপমান ভোলেনি। ভুল করে তর্ণী আজকে অথয়দের বাড়িতে এসেছে, একদমই ভুল করে। ওই বাঁদর আজকে বাসায় ফিরবে জানলে তর্ণীর ছায়াও যেত না ওই বাড়িতে। 2 বছর তর্ণী এই রুলস মেনটেন করেই এই বাড়িতে আসে। শুক্র শনি এই 2 দিন বাঁদর বাড়িতে থাকে। আজকে অথয়ের দোষ, সে তর্ণীকে ডেকেছে, আর্জেন্ট কাজ আছে বলে ডেকে এনেছে, অথচ একবারও বলল না। তন্নি, আজকে ফ্রাইডে, আমার বাঁদর ভাই বাসায় ফিরবে, তোর আসার দরকার নেই। আর এখন এই মুহূর্তে তন্নিকে দায়িত্ব দেওয়া হয়েছে অর্ণবের বিছানা ঠিক করার জন্য। দায়িত্ব ছিল অথয়ের। আশা বেগম অথয়কে কাজটা করতে বলেছে, কিন্তু বেয়াদব অথয় তন্নিকে পাঠিয়েছে। অথয় বরাবরই কাজ চোর, আর তর্ণী তাকে ভীষণ ভালোবাসে। তর্ণী তো আর বলতে পারে না না। তোর ভাইকে না আমার বিরক্ত লাগে, তার বিছানা আমি গোছাতেই পারবো না। বলেই অথই চুল ছিঁড়তে নিবে। তর্ণীর ভাইয়ের ব্যাপারে খুব পজেসিভ অথই, মুখে মুখে বলে, তন্নি, আমি তোকে সব থেকে বেশি ভালোবাসি। অথচ মনে মনে সে ভাইকে বেশি ভালোবাসে। এটা নিয়ে অবশ্য তর্ণীর মন খারাপ হয় না, কারণ সেও তো তার ভাইকে বেশি ভালোবাসে। অগত্যা তর্ণী গুটি গুটি পায়ে চলে গিয়েছে অর্ণবের রুমে। এই বিশাল বাড়ির এই একটি ঘর সব থেকে সুন্দর, চোখ ধাঁধানো সুন্দর যাকে বলে। ঝকঝকে টকটকে সাদা রঙের রুমখানা, বিছানার চাদর পর্যন্ত সাদা, রাজকীয় খাটটা সাদার মতো, মাঝখানে গোল্ডেন কালারের ডিজাইন, সব মিলিয়ে ফাটাফাটি। তর্ণী এই বাড়িতে আসলেই মাঝে মধ্যে উকি মারে এই রুমে। অর্ণব থাকলে অবশ্য উকি দেওয়া তো দূরের কথা, আশেপাশেও আসে না রুমটার। ভাবতে ভাবতে বিছানার চাদর তুলে ফেলে তর্ণী নতুন চাদর বিছিয়ে দেয়, বালিশের কভারও পরিবর্তন করে। পরিবর্তন করার অবশ্য কোনো প্রয়োজন ছিল না, কারণ একটুও ময়লা লাগেনি। তবুও 1 সপ্তাহ পড়েছিল, ব্যবহার করা হয়নি, তাই এই পরিবর্তন। এই নিয়েও অবশ্য তর্ণীর কয়েকবার
মুখ বাঁকিয়েছে, গালি দিয়েছে বাঁদরটাকে। সব কাজ প্রায় শেষ, তখনই একটা বুদ্ধি মাথায় চেপে বসে। মানুষটার দেওয়া ধমকের কথা বলেনি তর্ণী, একটু রিভেঞ্জ নেওয়াই যায়। মনে মনে বুদ্ধি এঁটে ফেলে এবং বিছানার চাদর তুলে তোষক এর উপর পানি ঢেলে দেয়। বাহ, এবার বাঁদর লোকটা সারা রাত ঘুমোতে পারবে না। নিজেকে নিজেই বাহবা দেয় তর্ণী, কি বুদ্ধি তার। অতঃপর হাসতে হাসতে বেরিয়ে যেতে নেয় রুম থেকে। দরজার সামনে বুকে হাত গুজে অর্ণব দাঁড়িয়ে থাকতে দেখেই ভয়ে চমকে ওঠে তর্ণী। মুখের হাসি টুকু মিলিয়ে যায়। তার এই মাত্র করা কাণ্ড কারখানা দেখে ফেললো নাকি? এবার কি আরও একটা ধমক খাবে? মাথা নিচু করে শুয়ে ঢোক গেলেই তর্ণী ঘোমটা আরও একটু টেনে কপাল ঢেকে ফেলে। হাত দ্বারা ওড়না এক অংশ গিট্টু দিতে থাকে। মনে মনে চিন্তা করে ফেলে এক দৌড় দিবে। আবার ভাবে দরজার সামনে তো দাঁড়িয়ে আছে, দৌড় দিয়ে যাবে কি করে? এইসব ভাবনার মাঝেই অর্ণব গম্ভীর গলায় বলে ওঠে, হু আর ইউ? আর এক দফা চমকায় তর্ণী, কপালে ভাঁজ পড়ে। তাকে চিনতে পারছে না। 1 বছর আগে একটা ধমক মেরেছিল, ভুলেই গেছে। অবশ্য মনে থাকার কথাও না। এই রকম ধমক প্রতিদিন অহরহ মানুষকে মারে সে। যে আচমকাই তার ধমক খাবে, মনে তো শুধু তারই থাকবে। আমি অথইর বন্ধু। তর্ণী খানিকটা মুখ বাঁকিয়ে জবাব দেয়, তো আমার বেডে পানি কেন ঢাললে? এ বাবা, সত্যি দেখে ফেলেছে? কাঁদো কাঁদো ফেস করে ইনোসেন্ট দৃষ্টিতে অর্ণবের দিকে তাকায় তর্ণী। যেন তর্ণীর নিষ্পাপ মুখখানা দেখে অর্ণব গলে যায় আর তাকে যেতে দেয়। কিন্তু এসবের কিছুই হয় না। অর্ণব রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়, চাবি দিয়ে লক করে দেয়। ভয়ে তর্ণীর কলিজা শুকিয়ে যাচ্ছে, রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে সে। কথা বলার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে। গলা দিয়ে একটুও আওয়াজ বের হচ্ছে না যেন। লোকটার কি এখন অসভ্যতামি করবে তার সাথে? দরজা খুলুন না, না হলে কিন্তু আমি যে যাব। রিনিয়ে বলে তর্ণী। সিরিয়াসলি? হ্যাঁ। অর্ণব নিজেই চেঁচিয়ে ওঠে, মাম, অথয়ের তন্নিকে রুমে আটকে রেখেছে। তর্ণী দোকানে হাত দিয়ে ফেলে অর্ণবের চেল্লানিতে। রান্নাঘর থেকে আসা বেগমের জবাব আসে, ভালো করেছিস আব্বু, আটকে রেখে ওকে যেতে দেওয়া হবে না আজকে। হা হয়ে যায় তর্ণী, গোল গোল চোখে তাকায় অর্ণবের দিকে। অর্ণব বাঁকা হাসে, আমার বেচারা না কোনো অবধি এই রুম থেকে বের হতে পারবে না তুমি। বলতে বলতে হাতে থাকা চাবিটা ড্রেসিং টেবিলের উপরে রেখে দেয়, যাতে তর্ণী নাগাল না পায়। হাত ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপরেই রাখে। ফোনটা চার্জে বসিয়ে কভার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশ রুমে ঢুকে পড়ে অর্ণব। আর তর্ণী শুধু তাকিয়ে দেখে, কিছুও বলতে পারে না। অর্ণব ওয়াশরুমে ঢুকতেই কেঁদে ফেলে তর্ণী। এক জগ পানি ঢেলেছে, এই 2 দিনের মধ্যে শুকাবে না। তাহলে কি তাকে এই 2 দিন এখানে বন্দি থাকতে হবে? এসব ভেবে শব্দ করে কেঁদে ওঠে তর্ণী। কাঁদতে কাঁদতে ফ্যান চালিয়ে দেয়, বিছানার চাদর তুলে ফ্লোরে বসে কাঁদতে থাকে। বাসায় যেতে না পারলে মা মেরেই ফেলবে তাকে। কেন পানি ঢালতে গিয়েছিল? একেবারে গোসল শেষ করে তোয়ালি দ্বারা চুল মুছতে মুছতে বের হয় অর্ণব। তর্ণী খাটে মাথা ঠেকিয়ে বসেছিল। অর্ণবকে বের হতে দেখে সোজা হয়ে বসে, মাথার ওড়না ঠিক করে। অর্ণব অবশ্য তাকায় ওনা তর্ণীর দিকে। সে তার মতো ও ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়, আয়নার মধ্য দিয়ে একবার তাকায় তর্ণীর দিকে। কান ধরে 10 বার উঠবস করো। অর্ণবের গম্ভীর গলাহার কথা শুনে আর এক দফা চমকায় তর্ণী। শুকনো ঢোক গিলে রিনিয়ে বলে, উঠবস করলে যেতে দিবেন? অর্ণব জবাব দেয় না। তর্ণী বুঝতে পারে তাকে যেতে দেওয়া হবে, তাই সে খুশি মনেই দাঁড়িয়ে যায় এবং উঠবোস করতে থাকে। অর্ণব চাবির গোছা হাতে নিয়ে খুলে দেয় দরজা। তর্ণী এক গাল হেসে এক দৌড়ে বেরিয়ে যায়। দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে যায়, পেছন ফিরে তাকায় অর্ণবের দিকে, মুখ বাঁকিয়ে বলে, দেখতে তো মাশাআল্লাহ জায়েদ খান, আর ব্যবহার শাকিব খানের মতো। কেন রে ভাই? অর্ণব তাকাতেই
তর্ণী ভুঁয়ো দৌড় দেয়। অর্ণব দাঁতে দাঁত চেপেই তাকিয়ে থাকে তর্ণীর চলে যাওয়ার দিকে। বিড়বিড় করে বলে, ওদের কাছে পাই শুধু, তারপর দেখাবো শাকিব খান আর জায়েদ খান কাকে বলে। ছেলে বাড়িতে ফিরলে আশা বেগমের কাজ দ্বিগুণ বেড়ে যায়। খাবে না জেনেও নানা পদের খাবার রান্না করে সে। বাড়িতে পার্মানেন্ট কাজের লোক রাখা হয়নি, ওই একজন রাখা হয়েছে যে ঘর মোছে এবং কাপড় চোপড় ধুয়ে চলে যায়। তাই রান্নাঘরের কাজ একা হাতেই করতে হয়। দুটো মেয়ে তার, একজনও রান্না করতে জানে না। তর্ণী অথয়ের রুমে ঢুকে পড়ে। অথই গেম খেলছে, এই এক নেশা তার। ফাঁকা সময় পেলেই গেম খেলতে শুরু করে। অথই কেন ডেকেছিলিস জলদি বল, বাসে যেতে হবে আমার। অথই ফোনটা রাখে, তাকায় তর্ণীর মুখের দিকে। বস পাশে, ম্যাথ বুঝতে পারছি না। তর্ণী অথই এর পড়ার টেবিলের হাতে ম্যাথ বই এবং খাতা নিয়ে খাটের উপরে বসে এবং বোঝাতে থাকে। মাথার ঘোমটাটা খুলে ফেলে তর্ণী। হাঁটু অবধি লম্বা চুলগুলো মুক্ত করে দিয়েছে। খাটের অনেকটা জায়গা দখল করে নিয়েছে তর্ণীর চুল। পড়া বোঝানো শেষ হতেই অর্ণব ঢুকে পড়ে অথয়ের রুমে। অথই বউ। বাকিটা বলতে পারে না, নজর আটকে যায় ঘন কালো চুলে। কপালের ভাঁজ পড়ে, এই চুলকার। অর্ণবের কণ্ঠ শুনতেই তর্ণী নড়ে চড়ে বসে, ওনা মাথায় তোলে। অর্ণব নজর ফিরিয়ে নেয়, কপাল চুলকে এগিয়ে আসে, অথয়ের পাশে বসে। অথয় বড় ব্যস্ত ম্যাথ করতে। তর্ণী মাথা নুইয়ে ফেলে। শুকনো কাশি দেয় অর্ণব। অথয়ের চুলগুলো মুঠো করে ধরে। অথই বিরক্ত হয়। দা ভাই, বিরক্ত করিস না তো। অর্ণব ভদ্র ছেলের মতো চুল ছেড়ে দেয় এবং বলে, বড় চুল বলে মেয়েদের দেখতে জঘন্য লাগে কেন? মনে হয় কচুরিপানার জঙ্গল। তর্ণীর কথাটা খারাপ লাগে। আসলেই কি তাকে বাজে দেখায়? অথই চোখ পাকিয়ে তাকায় অর্ণবের দিকে। বাকিদের কথা জানি না, তবে আমার তন্নিকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তোর তন্নিকে জাস্ট শাওরা গাছের পেতনের মতো লাগে। তর্ণী গাল ফুলিয়ে ফেলে। অথই আশেপাশে কিছু খোঁজে অর্ণবকে মারতে। অর্ণব ততক্ষণে দরজা অবধি চলে গেছে। অথই রাতে ফোঁস ফোঁস করতে থাকে। তর্ণী বলে, ছাড় তো, তোর ভাইয়ের পেছনে ইহা বড় একটা লেজ আছে। পেছন থেকে অর্ণব বলে ওঠে, হ্যাঁ, ওই লেজ দিয়ে তোমাকে টেনে টেনে কাছে নিয়ে আসে। আর আর বাকিটা শেষ করার আগেই অথই পেছন ফেরে। অর্ণব দাঁত কেলিয়ে চলে যায়। বোনকে জ্বালাতে তার দারুণ লাগে। তর্ণী মুখ বাঁকায়। তোর ভাই বাড়িতে আসলে আমি একদমই আসবো না, ওই বাঁদর একটা। না খাইয়েই তর্ণীকে একদম ছাড়বে না আশা বেগম। তর্ণী পড়েছে মহা বিপাকে। খেতে বসে গেছে অথই, আর্থি এবং অর্ণব। পরিবেশন করছে আশা বেগম। খেতে বসলে এখন অর্ণবের মুখোমুখি বসতে হবে। লোকটার সামনে খেতে বসা একদম অসম্ভব, কিন্তু আশা বেগমকেও না করতে পারছে না। অথই এবং আর্থিও সামনে বলে যাচ্ছে। এদিকে রাতও হয়ে যাচ্ছে। অতঃপর তর্ণী বসে পড়ে অথইয়ের পাশে। অর্ণব এক মনে খেয়ে যাচ্ছে। আশা বেগম তাকে মাছ বেছে দিচ্ছে এবং তর্ণীকে খাবার বেড়ে দিচ্ছে। তর্ণী ভাত মেখে সবে মুখে পুঁতে যাবে, তখনই আশা বেগম বলে ওঠে, বা তন্নিকে পৌঁছে দিয়ে আসবি। বেশম খায় তর্ণী। এই লোকের সাথে একা গাড়িতে যাবে সে? না জানি কখন কি থেকে ধমক মেরে ফেলে দেয়। ওকে মাম্মাম, তোমার কথাকে আমি ফেলতে পারি? আশা বেগম হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। তর্ণী শুকনো ঢোক গিলে বলে, আন্টি, আমি একাই যেতে পারবো। হুমা, তাই? তুমি একা যেতে পারবে? আমরা তো জানতামই না। হাত তালে দিব? ইডিয়েট, মুখে মুখে তর্ক করলে এক থাপ্পড়ে বৃন্দাবন পাঠিয়ে দেব। কি বলিস অথই? অপমানিত হয় তর্ণী, মাথা নিচু করে ফেলে। মনে মনে রাগও হয়। অথই বলে, তন্নি, দা ভাইয়ের সাথেই যা। আমার ভাই আট পাগল হতে পারে, কিন্তু ফুল পাগল না। জুতোটারও বোধহয় কাণ্ড জ্ঞান নেই।
এই অসময়ে ছিঁড়তে হলো? তর্ণী অর্ণবের পেছন পেছন সবেই বেরিয়েছে বাড়ি থেকে। গেট পেরোনোর আগে জুতোটা ছিঁড়ে গেল। যদিও তর্ণী অর্ণবকে এখনও বুঝতে দেয়নি। চুপচাপ ছেঁড়া জুতো হাতে নিয়ে হাঁটছে। অর্ণব গাড়িতে গিয়ে বসে পড়ে। তর্ণী ইতস্তত বোধ করছে। কোথায় বসবে? সামনে নাকি পিছনে? সামনে বসতে গেলে যদি একটা ধমক দিয়ে দেয়, তার থেকে পেছনে বসাই ভালো। তর্ণী পেছনের দরজা খুলতে যায়। অর্ণব ভ্রুকুচকে তর্ণীর দিকে তাকিয়ে বলে, ওই হ্যালো, আমি তোমার ড্রাইভার না। অগত্যা তর্ণী দরজা বন্ধ করে সামনের দরজা খুলে বসে পড়ে। স্যান্ডেল একবার পায়ে চাপিয়েছে। অর্ণব তর্ণীর দিকে একটু এগিয়ে আসতেই তর্ণী তাড়াহুড়ো করে সিট বেল্ট এক হাত দেয়। অর্ণব নিজের জায়গায় বসে পড়ে। বিড় বিড় করে বলে, আনরোম্যান্টিক। অর্তপর গাড়ি স্টার্ট দেয়। তর্ণী এক মনে বাহিরের দৃশ্য দেখে যাচ্ছে। বিরক্ত অর্ণব। পাশে হ্যান্ডসাম ছেলে বসে আছে। কোথায় নজর ফিরিয়ে ফিরিয়ে তাকে দেখবে? তা না, বাইরের গাছপালা দেখছে। বলি, জীবনে কি গাছপালা দেখেনি? ইডিয়েট একটা। হঠাৎ অর্ণব গাড়ি থামিয়ে ফেলে। তর্ণী চমকে ওঠে, তাকায় অর্ণবের দিকে। শুকনো ঢোক গিলে বলে, গাড়ি কি নষ্ট হয়ে গেল? কোনো ব্যাপার না, আমি একাই যেতে পারবো, এইটুকুই তো। তর্ণী গাড়ি থেকে নামতে যায়। অর্ণব হাত ধরে ফেলে তর্ণীর। গাড়ির ভিতরে লাইট জ্বালিয়ে দেয়। তাকায় তর্ণীর দিকে। তর্ণী মাথা নিচু করে ফেলে। গলায় তেল আছে তোমার। আপনা আপনি তর্ণীর হাতটা চলে যায় নিজের গলায়। আসলেই তর্ণীর গলায় একখানা তিল আছে, একদম রগের উপরের থুতনির একটু নিচে। কিন্তু এটা অর্ণব দেখলো কি করে? তোমার তিলটা একটু ছুঁয়ে দিই। তর্ণী কাঁপতে শুরু করে। কি জবাব দেবে? না বলবে? অবশ্য না বলাই উচিত, কিন্তু তর্ণীর গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। অর্ণব নিজের সিট বেল্ট খুলে ফেলে। তর্ণীর দিকে খানিকটা চেপে বসে। অতঃপর গাড়ির লাইট নিভিয়ে চট করে ঠোঁট ছোঁয়ায় তর্ণীর গলায়। কয়েক সেকেন্ড সময় নেয় এবং নিজের সিটে বসে পড়ে। গাড়িও চালাতে শুরু করে। তর্ণীর চোখ মুখ খিচে কাচু মাচু হয়ে বসে আছে। শ্বাস নিতে যেন ভুলেই গেছে। কি হয়েছে আন্দাজ করতে যা হচ্ছে। সত্যিই কি কিছু হয়েছে? এই তো মনে হলো গলায় ঠান্ডা ভেজা কিছু ছুঁয়ে গেছে, শ্বাস টান ইডিয়েট। বলে অর্ণব। তর্ণী শ্বাস টানে। গলায় হাত চেপে ধরে আছে। নাক ফুলিয়ে বলতে যাই, আপনি আমাকে। আমি তোমাকে। বাকিটা শেষ করো। তর্ণী বলে না। গাল ফুলিয়ে আবারও বাইরের দিকে নজর দেয়। বাঁকা হাসে অর্ণব। তোমার তিলটা নস্টালজিক বানিয়ে দেয় আমায়। বাই দ্য ওয়ে, কখনো যেন মাথা থেকে ওড়না না সরে। তর্ণী কথা বলে না। অর্ণব কিছু একটা চিন্তা করে আবারও গাড়ি থামিয়ে ফেলে। তর্ণী নাক মুখ কুঁচকে তাকায় অর্ণবের দিকে। দেখুন। অর্ণব গালে হাত দিয়ে তর্ণীর দিকে তাকিয়ে বলে, দেখো। তর্ণী ফোঁস করে শ্বাস টেনে চুপ করে যায়। নেক্সট কেসে দেখব। আপাতত বলো, আমি বেশি সুন্দর নাকি শাকিব খান বেশি সুন্দর? কপালে ভাঁজ ফেলে অর্ণবের দিকে তাকাই তর্ণী। রাত বাজে 9:30। একটু পরেই 10টা বেজে যাবে। আর এই লোকটা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বিচার করছে কে বেশি সুন্দর। আমি শাকিব খানকে চিনি না, আর আপনাকেও দেখিনি, তাই বলতে পারলাম না। গলা ফুলিয়ে জবাব দেয় তর্ণী। অর্ণব পকেট থেকে ফোন বের করে। শাকিব খানের একটা পিকচার বের করে তর্ণীর সামনে ধরে। এটা শাকিব খান। অর্থপর নিজের একটা পিকচার দেখিয়ে বলে, এটা আমি। আপনি বেশি সুন্দর। এবার দয়া করে আমাকে দিয়ে আসুন, মা আজকে আমাকে মেরেই ফেলবে। মুখ বাঁকায় অর্ণব। আমার হাত শক্ত করে ধরে রাখলে যাব, নাহলে এখানে রাত কাটিয়ে দিব। বলতে বলতে তর্ণীর ছোট্ট হাতখানা নিজের হাতে মুঠো করে নেয় অর্ণব। তর্ণীর ছোট ছোট আঙুলের ভাঁজে নিজের আঙুল গলিয়ে দেয়। তর্ণী কিছু বলে না। রাস্তা খুব বেশি না হওয়াতে চলে আসে তর্ণীদের বাড়ির সামনে। গাড়ি থামিয়েছে, কিন্তু তর্ণীর হাত ছাড়ছে না অর্ণব। স্কুলে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে ছেলেটাকে খুন করবো আমি, আর তোমার সাথে বিয়ে ছাড়াই বাসর করব। বাসর বলছো তো?
না বুঝলে গুগলে সার্চ দিয়ে জেনে নাও। তর্ণী মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তোমার ছোট্ট মাথায় কথাগুলো ঢুকিয়ে দিও। বলতে বলতে আবারও ঠোঁট ছোঁয়াই তর্ণীর গলার তিলটার উপর। এবার হালকা করে নয়, খানিকটা সময় নিয়ে গভীরভাবে, অতঃপর হাত ছেড়ে দেয়। তর্ণী যেন এটারই অপেক্ষায় ছিল। এক লাফে নেমে যায় এবং এক দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। অর্ণব তর্ণীর যাওয়ার দিকে তাকিয়ে বিড় বিড় করে বলে, মায়াবতী, বড় হবার সুযোগ দিতে পারবো না আমি। খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। বিয়ের পর দুজন একসাথে বড় হব। ইটের দেওয়াল এবং টিনের চাল দেওয়া ছোট্ট বাড়ি তর্ণীদের। তর্ণীর বাবা তারেক আহমেদ একজন অ্যাডভোকেট। খুব নাম ডাক নেই তার, সাধারণ। এক ছেলে এবং এক মেয়ে তার। ছেলেটা সবেই 7 বছর বয়স আর মেয়েটা ক্লাস 9-এ পড়ছে। তারেক আহমেদের প্রথম স্ত্রী মায়া মারা গিয়েছে তর্ণীকে জন্ম দিতে গিয়ে। অতঃপর তর্ণীর নানার বাড়ির সকলে মায়ার ছোট ইতির সাথে তারেকের বিয়ে দিয়েছে। খুব সাধারণ কিন্তু খুবই সুখী পরিবার তাদের। ইতি তর্ণীকে ঠিক ভালোবাসে কি বাসে না এটা তর্ণী বুঝতে পারে না। তবে সারাক্ষণ বাবা মায়ের কড়া শাসনে বেড়ে উঠেছে তর্ণী। বাড়ির সামনে বাঁশের তৈরি ছোট্ট একটা গেট রয়েছে। গেটের উপর দিয়ে নাম না জানা ফুল গাছের লতাপাতার মতো পেঁচিয়ে আছে। তর্ণী গেটের ভিতরে প্রবেশ করে দাঁড়িয়ে যায়। মন বলছে একবার পিছন ফিরে তাকাতে, লোকটাকে দেখতে। তর্ণী বেশ জানে লোকটা এখনও তাকিয়ে আছে তার দিকে। শুকনো ঢোক গেলে তর্ণী সামান্য ঘাড় বেঁকিয়ে তাকায় লোকটার পানে। বাঁকা হাসে অর্ণব, ধমকে বলে ওঠে, যাও ভেতরে। তর্ণী হুড়মুড়িয়ে দৌড় দেয়। এক দৌড়ে বাড়ির ভিতরে। ইতি বেগম উঠোনের বারান্দায় বসে পড়াচ্ছিল তামিমকে। মূলত এখানে বসার কারণ হচ্ছে তর্ণী। এত রাত হয়ে যাচ্ছে, মেয়েটা ফিরছে না, চিন্তা হচ্ছিল, বিধায় বসেছিল বারান্দায়। তর্ণীকে দেখেই তিনি মুখখানা গম্ভীর করে ফেলে। তর্ণী মাথা নিচু করে, মনে মনে বকা খাওয়ার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু তর্ণীকে অবাক করে দিয়ে ইতি বেগম বলে ওঠে, হাত মুখ ধুয়ে পড়তে বসো, বাবা না আসা অবধি একজনও বই রেখে উঠবা না। কড়া গলা ইতির। তর্ণী মাথা নেড়ে নিজের রুমে চলে যায়। বসে পড়ে বই নিয়ে। পড়তে থাকে ইংরাজি বই। শক্তপুক্ত লম্বা চওড়া বিশাল দেহি সুদর্শন পুরুষ অর্ণব চৌধুরীর। ঝাঁকড়া চুল এবং চাপ দাড়ি তার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। মাস্টার্স শেষ করেছে কিছুদিন হলো। আপাতত গোলাপগঞ্জ মামার সাথে বিজনেস শুরু করেছে। অর্ণবের মামা, খালা, ফুপু কারোরই ছেলে নেই। দুটো ফুপির 4টা মেয়ে, একটা মামার 2টা মেয়ে এবং একটা খালার 1টা মেয়ে। তাই সকলের খুব আদরের অর্ণব। রাতে ভালো ঘুম হয়নি অর্ণবের। বিয়ে করার বয়স 27 বছর পেরিয়ে 28 বছরে পা রাখবে 2 মাস বাদেই। পাক্কা বিয়ের বয়স চলছে, কিন্তু বিয়ে হচ্ছে না। ঘুম হবে কি করে? ড্রয়িং রুমে সোফায় বসে ফোনে গেম খেলছে অর্ণব। তাকে খাইয়ে দিচ্ছে অথই। আনোয়ার চৌধুরী অফিসের জন্য তৈরি হয়ে এসেছেন, ব্রেকফাস্ট করছে। অফিসে বেরোতে হবে তার। বিশাল নামি দামি কোম্পানির মালিক তিনি। এক হাতে সামলাতে হয় সব কিছু। ছেলেকে ব্যবসায়ের দায়িত্ব দিতে সাহস করে না তিনি, কারণ বড় বদমাইশ ছেলে তার। রাজনীতির প্রতি বেশ ঝোঁক। এলাকার ছেলেদের সাথে মিলে দাদাগিরি করে বেড়ায়। সেই জন্য একমাত্র কলিজার টুকরোকে গোলাপগঞ্জে রাখতে বাধ্য হয়েছে। ছেলের দিকে এক পলক তাকিয়ে খাবার টেবিলে বসে আনোয়ার। অথই অর্ণবের মুখে শেষ লকমা খাবার পুরে দিয়ে চলে যাই বাবাকে খাবার বেড়ে দিতে। পাপা, আমি বিয়ে করব। সবেই এক লকমা খাবার মুখে তুলতে যাচ্ছিলেন আনোয়ার চৌধুরী। ছেলের কথাই বাবার খাবার রেখে তাকায় তার দিকে। খানিকটা বিরক্ত হয় আনোয়ার। কোনো ছেলে কখনো তার বাবাকে এইভাবে বিয়ের কথা বলতে পারে? তোমার লজ্জা করে না বাবা? অর্ণব হাত থেকে ফোনটা নামিয়ে সোজা হয়ে বসে। লজ্জা কেন করবে? বিয়ে হচ্ছে একটা শুভ কাজ।
তুমি বিয়ে করে 3 বাচ্চার বাবা হয়ে গিয়েছো, তাতে লজ্জা পাও না? আর আমি বিয়ে না করে লজ্জা পাবো? থতমত খেয়ে যায় আনোয়ার, লজ্জাও পায়। অথই মুখ টিপে হাসে। আনোয়ার আর চোখে মেয়ের দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিলে বলে, তোমার সাথে মেয়ে দিবে কে? অর্ণব ঠোঁটে আঙুল দিয়ে কিছু একটা চিন্তা করে। অ্যাডভোকেট তারেক আহমেদ কখনোই তার মেয়েকে অর্ণবের হাতে দিবে না, এটা শিওর অর্ণব। কেউ স্বেচ্ছায় দেবে না মেয়ে, কিডন্যাপ করে বিয়ে করব। মেয়ে ঠিক করে ফেলেছে, এবার তুমি হ্যাঁ বললেই দুজন মিলে যাব কিডন্যাপ করতে। বেশম খায় আনোয়ার, ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে নেয়। অতঃপর দাঁতে দাঁত চেপে বলে, লেজ সারা বান্দর একটা। অর্ণব মুখ বাঁকায়, আবারও গেম খেলায় মনোযোগ দিয়ে বলে, তোমার বার্থডের আগের দিন মেয়ে তুলে আনবো এবং রাত 12টায় বিয়ে করে তোমার বার্থডে গিফট দেবো। অর্ণবের কথায় পাত্তা দেয় না আনোয়ার, নিজের খাওয়াতে মনোযোগ দেয়। অথই চুপি চুপি অর্ণবের পাশে এসে বসে। দা ভাই, তন্নিকে সত্যি তুলে আনবি? অর্ণব মাথা দিয়ে অথই এর মাথায় গুঁতো দিয়ে বলে, না, তোর তন্নিকে নানিকে তুলে আনবো। অথই গাল ফোলায়। অর্ণবের চুল টেনে দিয়ে চলে যায় রান্নাঘরে। বাজারে পাশে পুকুর পাড়ে মারামারি লেগেছে। চেয়ারম্যানের ছেলেকে বেধড়ক মারছে অর্ণব, কেউ থামাতে পারছে না তাকে। তামিম এতক্ষণ মারামারি দেখছিল, অতঃপর তার মনে হলো একা কেন দেখবে, সকলকে ডেকে আনা প্রয়োজন। এমনিতেই অর্ণব তার বস, আইডল মানে তাকে। অর্ণব কেমন ফাইট করে বন্ধুদের দেখানো দরকার, তাই সে দৌড়ে চলে যায় বন্ধুদের ডাকতে। সকল বন্ধুদের খবর দেওয়া শেষে বাড়িতে যায়। তার আপিকেও খবর দেওয়া উচিত, কেননা তন্নি সারাক্ষণ অর্ণবকে পেঁচাই তামিমের সামনে। তন্নি মায়ের সাথে মিলে রান্না করছিল। তামিম হাঁপাতে হাঁপাতে বলে, আপি বস, চেয়ারম্যানের চ্যাংড়া পোলারে বিদাম পিটানি দিছে। তন্নি চমকায়, ভীতু হয়ে আসে চোখ মুখ। ইতি বেগম চোখ পাকিয়ে তাকায় ছেলের দিকে, তাতেও তামিম এর থামাথামির নাম নেই। আপি তুমি চিনতে পারছো না ওই চ্যাংড়া যে ফোন নাম্বার কাগজে লিখে আমাকে দিয়েছিল তোমাকে দিতে? ইতি বেগম তেতে ওঠে। মারুফ, ওই ছেলের মাইর খাওয়া উচিত। তামিম তন্নির হাত ধরে। আম্মু ঠিক বলছো, ওর মায়ের খাওয়া উচিত। আর আমাদের দেখা আপি, চলো আর হাততালি দিবে। বলতে বলতে কয়েক টুকরো ভাজা আলু হাতে তুলে নেয়। খাবার ছাড়া সিনেমা জমে না কি? বলেই তর্ণীকে টেনে নিয়ে চলে যাই। তর্ণীর বুক কাঁপছে, হাত পাও মৃদু কাঁপছে, নিঃশ্বাস এলোমেলো হয়ে আসছে, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, চোখের কোণেও টলমল করছে এক বিন্দু পানি। তামিম তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, তবুও থামছে না। অর্ণবের বন্ধু বান্ধবও ভিড় জমিয়েছে এখন, তারা অর্ণবের হয়ে লড়ছে। অতঃপর পুলিশ নিয়ে হাজির হয় আনোয়ার চৌধুরী। পুলিশ আহতদের হাতে হাতকড়া পরায়। আনোয়ার অর্ণবকেই জড়িয়ে ধরেন, ভয়ে তিনি সিটিয়ে গিয়েছেন। অর্ণব বাবাকে আগলে নেয়, ঠোঁটের কোনায় বেয়ে রক্ত ঝরছে তার, কপালেও কেটেছে খানিকটা। তন্নির ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালায়। রক্ত দেখলেই সে ভয় পায়, সেখানে এইভাবে মারামারি দেখে তার কলিজা লাফাচ্ছে। অর্ণবের নজর পড়েছে তন্নির মুখ পানে, চোখে পানি দেখে ভ্রু কুঁচকে ফেলে অর্ণব। মেয়েটা ঠিক কেন কাঁদছে? চেয়ারম্যানের ছেলেকে মেরেছে বলে এত দরদ ওই ছেলের প্রতি? এমনিতেই অর্ণবের রাগ নেই চেয়ারম্যানের ছেলের প্রতি, কিন্তু গতকাল পাড়ার একটা ছেলে অর্ণবকে খবর দিয়েছে চেয়ারম্যানের ছেলে তর্ণীকে পছন্দ করে এবং নাম্বার লিখে তামিমকে দিয়ে পাঠিয়েছিল। তখন থেকেই মাথা গরম অর্ণবের, ইচ্ছে ছিল চেয়ারম্যানের ছেলের হাত দুটো কেটে দেওয়ার, কিন্তু এটা করতে পারল না বলে বেশ আফসোস রয়েছে অর্ণবের। আনোয়ার ছেলেকে
সুস্থ দেখে খানিকটা স্বাভাবিক হয়। জোরে জোরে কয়েকটা শ্বাস টেনে নেয়। অর্ণবের বন্ধু আকাশ, নাবিল, শুভ সকলেই দাঁড়িয়ে আছে অর্ণবের পাশে। অর্ণব চোয়াল শক্ত করে 2 পা এগিয়ে যায়। তামিম এর আলু ভাজা খাওয়া শেষ। সে আপাতত আঙুল চাটছিল। অর্ণব বলে ওঠে, তামিম এখানে কি? বাসায় যাও। বলেছে ঠিক তামিমকেই, কিন্তু কেঁপে উঠেছে তর্নি। তাড়াহুড়া করে চোখের পানি মুছে ফেলে। 2 পা পিছিয়ে নিজেকে আড়াল করার প্রয়াস চালায়, কিন্তু সফল হয় না। আনোয়ার খেয়াল করে ওদের, আলতো হেসে বলে, তন্নি মামুনি, তামিমকে নিয়ে বাসায় যাও। তর্নি মাথা নাড়িয়ে তামিমের হাতখানা শক্ত করে ধরে হাঁটতে শুরু করে। আবছা আবছা কানে আসে, তামিম, সন্ধ্যায় তোমাকে আমার বাড়িতে দেখতে চাই। তর্নি ঠিক বুঝতে পারে না তামিম কি করে সন্ধ্যায় ওনাদের বাসায় যাবে। তামিম হাত নাড়িয়ে বলে, ঠিক আছে বস, চলে যাব। তর্নি খুব করে ইচ্ছে করছিল পিছনে ঘুরে তাকাতে, রক্তাক্ত ঠোঁট কানা দেখতে, কিন্তু সাহস তো হাঁটুর নিচে। 3 লাখ টাকা জরিমানা দিতে হয়েছে চেয়ারম্যানকে। টাকা না দিয়ে চেয়ারম্যান মামলা ঠুকে দিবে। ভীষণ রেগে আছে আনোয়ার। অফিসের কাপড় এখনও পাল্টায়নি। তিনি সোফায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ণবের দিকে। অর্ণব মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর্থির পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছে, আর অথই ঠোঁটে 2 বোনের চোখেই পানি। আশা বেগম আঁচলে চোখ মুছে আর ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আনোয়ার এবার প্রশ্ন করে, মারামারি কেন করছো? অর্ণব ভনিতা ছাড়াই জবাব দেয়, ওকে জানে মেরে ফেলেনি, এটা ওর ভাগ্য। ওই মাদার ফাকারের চোখ তুলে নিতে পারলে শান্তি পেতাম। হকচকিয়ে যায় আনোয়ার। ছেলে তার বরাবরই উগ্র, তবে এটা তিনি জানেন, কারণ তাছাড়া তার ছেলে এতটা বেপরোয়া হয়ে ওঠে না। তবে কারণটা তিনি জানতে চাই। কথা বলে ঝামেলা মিটানো যেত না? অর্ণব উঠে বসে, শার্টের বোতাম লাগাতে লাগাতে জবাব দেয়, মন্দ বলা নেই, চোখ দুটো তুলে নিয়ে কথা বলে ঝামেলা মেটানো বেটার অপশন। নেক্সট টাইম অ্যাপ্লাই করবো। বলতে বলতে নিজ কক্ষের দিকে চলে যায় অর্ণব। আনোয়ার নিজের কপাল নিজেই চাপকায়। এই ছেলে কবে জানি তার হার্ট অ্যাটাক করিয়েই ছাড়বে। অথই চলে যাই অর্ণবের পিছু পিছু। ঠিক জানে তার ভাইয়া এখন তাকেই প্রয়োজন। তর্নিকে কল করতে বলবে, লাউড স্পিকারে দিয়ে অথই কথা বলবে আর অর্ণব শুনবে। অথই অর্ণবের রুমে পা রাখতেই অর্ণব বলে ওঠে, শোনো, আর থেকে ডেকে আনো। অথইয়ের মুডটা খারাপ হয়ে যায়। বারবারই সেই হেল্প করতে আসে তার ভাইয়াকে, এর জন্য কমিশনও পায় অথই। এত এত চকলেট, কসমেটিক্স, ফোনের কভার সব এনে দেয় অর্ণব। এবার থেকে আর্থিকে ভাগে রাখলে তো অথই অর্ধেক পেয়ে যাবে। অথই গুটি গুটি পায়ে বেরিয়ে যায়। আর্থিকে গিয়ে বলে অর্ণব ডাকছে, এবং সে চলে যায় কফি বানাতে। আর্থি অর্ণবের রুমে যায়। শার্ট খুলে এসির পাওয়ার বাড়িয়ে সিগারেটের টান দিচ্ছে অর্ণব। দা ভাই কি বলবে? আত খাওয়া সিগারেটটা ফেলে দেয় অর্ণব। স্প্রাইটের বোতল হাতে তুলে 2 মোচড়ে মুখখানা খুলে ফেলে এবং ঢকঢক করে গিলে ফেলে পুরোটা। অতঃপর বোতল ফেলে এগিয়ে যায় আর্থির দিকে। আমি 2 দিনের জন্য অথয়ের তন্নিকে নিয়ে বেরোতে চাই, ম্যানেজ করে দে। শুকনো ঢোক গেলে আর্থি এই কাজ করবে কি করে? কালকেই বেরিয়ে পড়বো। তোর ফোন নিয়ে আয়, আমার সামনেই কল করে ম্যানেজ করবে। আর হ্যাঁ, অথয়কে বলবি না। আর্থি মাথা নাড়িয়ে চলে যায়। অর্ণব পকেট থেকে ফোন বের করে ডায়েল করে কোনো একটা নাম্বারে। রিং হওয়ার সাথে সাথেই রিসিভ হয়। মামা, তোমাদের বৌমাকে নিয়ে আসছে কাল, মামিকে জানিয়ে রেখো। ওপাশের মানুষটিকে কিছুই বলার সুযোগ না দিয়ে কল কাটে অর্ণব। তারেক রহমান প্রচণ্ড রেগে আছে। তার রাগের কারণ হচ্ছে অর্ণব। বড় লোকদের বড় বড় কারবার। ইচ্ছে হবে কাউকে বিনা অপরাধে বেধড়ক পেটাবে এবং
মোটা টাকা ঘুষ দিয়ে পুলিশের মুখ বন্ধ করে দিবে। বড় লোকদের জন্য সাধারণ মানুষের বেঁচে থাকাই কষ্টকর হয়ে গেছে। তর্নি এবং তামিম বই নিয়ে বসে আছে। এখন বই রেখে উঠলে বাবা দিবে এক ধমক। ওইদিকে অর্ণবের জন্য চিন্তাও করছে তর্নির। মানুষটা যতই তর্নির শত্রু হোক, তারপরও একটা মায়া কাজ করে। তাছাড়া মানুষটা আঘাত পেলে অথই ভীষণ কষ্ট পায়। তর্নি এসব ভাবনায় চিন্তার মাঝে তারেক রহমানের ফোন বেজে ওঠে। ফোনের নিউজ দেখছিলেন তিনি। কল আসতেই একটু বিরক্তই হয়। সেভ করা নাম্বার, চৌধুরী বাড়ি হতে কল এসেছে। রাগ দমিয়ে কল রিসিভ করে তারেক। আর্থি সালাম জানিয়ে খবরাখবর জিজ্ঞেস করে, অতঃপর বলে, আঙ্কেল, আমি নাড়ুবাড়ি বেড়াতে যাব, তন্নিকে সাথে নিতে চাচ্ছি, প্লিজ অনুমতি দিবেন? ফেব্রুয়ারি মাসটা একটু বেশি সুন্দর। বসন্তের আমেজ দেখা যায়। গাছে গাছে ফুল, নাতিশীত উষ্ণ তাপমাত্রা, ভালোবাসার মাসও এটাকে বলা চলে। এই মাসটা তর্নির ভীষণ প্রিয়। এই মাসের 14 তারিখ জন্ম হয়েছে তার। তর্নি অথয়ের থেকে জেনেছিল ফেব্রুয়ারির 24 তারিখে অর্ণবের জন্মদিন। ফেব্রুয়ারির 4 তারিখ আজকে। তর্নির ঘুম ভাঙে বাবার চেঁচামেচিতে। বেরোতে হবে তার, কিন্তু এখনও রান্না শেষ হয়নি। এটা নিয়েই তার হম্বিতম্বি। তর্নি আড়ামোড়া ভেঙে উঠে বসে। নরম তুলতুলে বিলাই জুতো ও জোড়া পায়ে চাপিয়ে জানালা খুলে দেয়। এক ফলে মিষ্টি রোদ তর্নির চোখে মুখে আছড়ে পড়ে। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চোখ বন্ধ করে সকলের মিষ্টি রোদ গায়ে মাখতে থাকে। ভালো লাগায় মন ছুঁয়ে যায়। স্কুলে যেতে হবে আজ তাকে। তখন বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। দ্রুত ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে যায়। তারেক খাবারের প্লেট নিয়ে বসে আছে। প্রতিদিন সকাল এবং রাতের খাবারটা তিনি ছেলে মেয়ের সাথেই খায়। তর্নি এবং তামিম বসতেই খেতে শুরু করেন। স্কুল ড্রেস পরে সাদা হিজাব দিয়ে মাথা ঢেকেছে তর্নি। জুতো জোড়া পায়ে চাপিয়ে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ল। ইতি বেগম তামিমকে স্কুলে দিতে গিয়েছে, বিধায় তাকে বলে যেতে পারে না। গেট পেরিয়ে মেন রোডে পা রাখতেই কালো রঙের গাড়ি খানা চেপে পড়ে তর্নি। মুহূর্তেই কাচু মাচু হয়ে যায়। কাঁধ থেকে ব্যাগ খুলে শক্ত করে বুকের সাথে চেপে ধরে, মাথা নিচু করে ফেলে। মনে মনে ভাবতে থাকে, এই লোকটা আজকেও যায়নি। গাড়ির কাছাকাছি যতই এগোচ্ছে তর্নির পা জোড়া ততই কাঁপছে, যেন তার পা বেঁকে যাচ্ছে, মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, যে কোনো মুহূর্তেই ঠাস করে পড়ে যাবে। কি যে একটা অবস্থা! নিজের উপর নিজেই বিরক্ত তর্নি। কালো গ্লাস নামিয়ে ফেলে অর্ণব। গম্ভীর চোখ দুটো তর্নির দিকে আবদ্ধ করে। এতে তর্নির কাঁপা কাঁপি আরও বাড়তে থাকে। না তাকিয়েও বুঝতে পারে অর্ণবের ধারালো দৃষ্টি। তর্নি মনে মনে ভাববে নেয়, একদম তাকানো যাবে না, মানে মানে করে কেটে পড়তে হবে। চোখ মুখ খিচে গাড়ির পাশ কাটিয়ে তর্নি চলে যাবে, সেই মুহূর্তেই গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, গাড়িতে ওঠো। তর্নির পাজোড়া থেমে যায়। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে, যেন এই মুহূর্তে চুরি করতে গিয়ে ধরা খেয়েছে। খানিকটা সময় নিয়ে চোখ তোলে তর্নি। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে অর্ণবের দিকে ঘোরে। অর্ণবকে বেশ ধৈর্যশীল দেখাচ্ছে। সে কেন তাড়া দিচ্ছে না তর্নিকে, বরং শান্ত দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করছে। তর্নি শুকনো ঢোক গিলে রিনিয়ে জবাব দেয়, ক্লাসের টেস্ট এক্সাম আছে, আমার যেতে হবে। দুই ভ্রু আড়াআড়ি ভাবে কুচকে ফেলে অর্ণব। সাহস দেখে খানিকটা রাগ হয় অর্ণবের। ধমকে বলে ওঠে, মুখে মুখে তর্ক করছো? মাঝে মধ্যেই তর্নির ইচ্ছে করে পৃথিবী থেকে বিলীন হয়ে যেতে। মানুষ এমন কিভাবে করতে পারে? চোখের পানি জমে তর্নির। কখন তর্ক করলো সে? শুধু জানালো এক্সামের কথা। হ্যাঁ মেয়ে, তোকে লাস্টবার গাড়ি তুলতে বলছে।
তর্ণী চুপচাপ গাড়ির দরজা খুলে বসে পড়ে, মনে মনে প্রতিজ্ঞা করে একদম কথা বলবে না, যেখানে খুশি নিয়ে যাক বা কেটে ফেলুক। অর্ণব আর চোখে এক পলক দেখে নেয়। তর্ণীর টকটকে লাল খানা চোখে পানি টলমলো করছে। ঠিক আছে, তাই বলে এইটুকু সময়ের মধ্যে নাকও লাল হয়? ইন্টারেস্টিং বিষয়। অর্ণব ঠোঁট বাঁকিয়ে ঝাগড়া চুলে হাত বোলায়, হতপর নরম গলায় বলে, সিট বেল্ট কি আমি বেঁধে দিব? তাড়াহুড়ো করে সিট বেল্ট লাগায় তর্ণী। দু গাল বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে, সেটাও হাতের উল্টো পিঠে মুছে ফেলে। অর্ণব বাঁকা চোখে এক নজর দেখে গাড়ি চালাতে শুরু করে। তর্ণী একটু পর পর হাত ঘড়ি দেখছে, 10টায় এক্সাম শুরু হবে, এখন বাজে 9:45। গাড়ি কোন দিকে যাচ্ছে এটাও বুঝতে পারছে না তর্ণী। যেদিকেই যাক, অ্যাটলিস্ট স্কুলের দিকে যাচ্ছে না। কয়েকবার জিজ্ঞেস করতে গিয়েও ফিরে এসেছে সে। জিজ্ঞেস করলেই দেবে একটা ধমক। এতক্ষণে তর্ণীর নজর পড়ল অর্ণবের ঠোঁটের দিকে, কালো দাগ হয়ে আছে, কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। মনে মনে বলে তর্ণী, বেশ হয়েছে, হাত পা ভেঙে পড়ে থাকতে আরও বেশ হতো, পচা বেড়া। দুধ খাও? আচমকাই এমন প্রশ্ন শুনে চমকে ওঠে তর্ণী। বড় বড় চোখ করে তাকায় অর্ণবের মুখের পানে। গরু দুধ খাও না? তকির বাপ তুমি দুধ খাওয়ায় না? তর্ণী মাথা নাড়িয়ে জবাব দেয়। হ্যাঁ। আজকে থেকে আর খাবা না। তর্ণীর চোখ ছোট ছোট করে ফেলে, মুখ ফসকে বলে ফেলে, খাবো না। আমি না করছি তাই। এখন থেকে বড়দের খাবার খাবা, যাতে তাড়াতাড়ি বড় হতে পারো। তর্ণী একটু চিন্তা করে, বড়দের খাবার কি? দুধ তো বড়দের খাবার, আমার বাবাও তো খায়। অর্ণব গম্ভীর দৃষ্টিতে তাকায় তর্ণীর দিকে। তর্ণী শুকনো ঢোক গিলে মাথা নিচু করে দেয়। তোমার বাপ তো বলদ, বলদ ছিল। তর্ণী ঋণিয়ে অভিমানের স্বরে বলে, আমার বাবাকে নিয়ে বাজে কথা বলবেন না, বলে দিলাম। বাজে কথা বলিনি তো। বলদ তো পুরুষ গরু, বলদটা কিন্তু খুব কাজের। কি কাজের শুনবা? তর্ণী জবাব দেয় না, মুখ গোমড়া করে বসে থাকে। অর্ণব ফের বলে, তোমার বাপ যদি বলে দুধ খেতে, তুমি বলবা আমি বড় হয়ে গেছে, দুধ খাওয়ার বয়স নাই, মনে থাকবে? তর্ণী মাথা নাড়ায়। গ্রাম ছাড়িয়ে শহরের রাস্তায় ঢুকেছে অর্ণবের গাড়ি। বড় বড় গাড়ির সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। তর্ণী মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে। বড় বড় গাড়ির সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। তর্ণী মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে। মাঝে মধ্যে ফুফিয়ে উঠছে বা নাক টানছে। অর্ণবকে খুব ধৈর্যশীল দেখাচ্ছে। সেই ধৈর্য নিয়ে তর্ণীর কান্নার আওয়াজ শুনছে। না থামতে বলছে আর না আগ্রহ দেখাচ্ছে। এখানেই তর্ণীর দুঃখ হচ্ছে। মানুষটা এমন কেন? বলা নেই কওয়া নেই, নিয়ে যাচ্ছে। তার যখন যা মন চাইবে তাই করবে। অপর পাশের মানুষ এর মনের ভাব একবারও জানতে চাইবে না। তর্ণীর কান্নার আওয়াজ বাড়িয়ে দিতে তর্ণীর মুঠো ফোন কেঁপে ওঠে। ছোট্ট একটা বাটন ফোন তার বাবা কিনে দিয়েছে মাসখানিক আগে। তর্ণীর হাত কাঁপছে। কাঁপা কাঁপা হাতে ব্যাগের চেন খুলে ফোন বের করে। চোখের পানি বাদ মাংছে না তার। এক হাতে মুখ চেপে ধরে কেঁদে ওঠে। তর্ণী বুঝে যায় কলটা কে করেছে, তাই তর্ণীর হাত থেকে ছো মেরে নিয়ে যায় ফোন। তর্ণী বড় বড় চোখ করে তাকায় অর্ণবের দিকে। এবার কি সে কল রিসিভ করার চিন্তাভাবনা করছে নাকি? তর্ণীর ভাবনা শেষ হতে না দিয়েই খট করে রিসিভ করে অর্ণব। কানে নেয় ফোন। ভেসে আসে তাদের কর্কশ গলার ধ্বনি। কোথায় তুমি? স্কুল থেকে কল এসেছে, তুমি নাকি স্কুলে যাওনি? তোর মেয়ে আমার সাথে আছে। 1 বছর পরে দুটো বাচ্চা কোলে নিয়ে আপনাকে সালাম করতে চলে যাব। ভালো থাকবেন। বছর ঘোরার আগে ভুলেও মেয়ের কথা চিন্তা করবেন না। বলেই কেটে দেয় কল। তর্ণী আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। কাঁদতে ভুলে গিয়েছে সে। পাথর হয়ে গিয়েছে যেন। কি বলবে সে? বাবা কিভাবে রিয়্যাক্ট করবে? তর্ণীকে তো মেরেই ফেলবে এবার।
দুঃখে কষ্টে যন্ত্রণায় তন্নির গাড়ি জানালায় মাথা ঠেকিয়ে শব্দ করে কাঁদতে থাকে। অর্ণব এবার বিরক্ত হয়, নাক মুখ কুচকে ধমকে বলে, জাস্ট শাট আপ। আর একটু আওয়াজ বের হলে এখানে রেখে যাব। ম্যাজিকের মতো তরুণীর কান্না থেমে যায়। দু হাতে মুখ চেপে ধরে সে কান্না আটকে আছে। মনে হচ্ছে ইচ্ছে মতো বকা দিচ্ছে অর্ণবকে। একটা মানুষ এত খারাপ হয় কি করে? তারেক আহমেদ সাথে সাথে কল করেছে আর্থিকে। আর্থি যেন ফোন হাতে নিয়েই বসেছিল। ঋণ হওয়ার সাথে সাথেই কল তোলে, একটু হাসার চেষ্টা করে বলে, আঙ্কেল ভালো আছেন? তন্নি কোথায়? শুকনো ঢোক গেলে আর্থি। তন্নি আমার কাছেই, নানু বাড়ি যাচ্ছি ওকে নিয়ে। আর্থির কথা যেন বিশ্বাস হলো না তারেকের। তন্নির ফোনে ওই লেস ছাড়া বাদরটার হাতে গেল কি করে? আর্থির হাত পা কাঁপছে এবার। মিথ্যে বলতে সে ভালোই পারে, তবুও একজন উকিলের সামনে মিথ্যে বলা চারটিখানি কথা নয়। ব্যাগগুলো নিয়ে পাপা আর দাভাই গাড়িতে যাচ্ছে, ব্যাগেই তন্নির ফোন ছিল। তারেক আর্থিকে ধমক দিতে গিয়েও দেয় না, রাগ চেপে বলে, ন্যাত আমি জরুরি কাজে চিটাগাং যাচ্ছি, না হলে ওই লেস ছাড়া বাদরের একটা বিদ করেই ছাড়তাম। ফিরে নেই তন্নিকেও দেখাবো। বলেই কল কাটে। আর্থি যেন হাঁপ ছেড়ে বাঁচে। 5.5 ঘন্টা জার্নি করে অবশেষে নির্দিষ্ট বাড়িটার কাছে পৌঁছায় অর্ণব। তর্ণী ঘুমিয়ে পড়েছে বেশ কিছুক্ষণ আগে। ঘুমন্ত মায়াবতীকে বুকের মধ্যে আগলে নিয়ে ড্রাইভ করছিল অর্ণব। বাড়ির সামনে গাড়ি থামিয়ে এক পলক দেখে নেয় তর্ণীর মুখখানা। দ্রুতই নজর ফিরিয়ে নেয়। এই মুখের দিকে তাকালে মাথা নষ্ট হয়ে যায় অর্ণবের। ইচ্ছে করে এক্ষুনি বিয়ে করে বাসর সেরে ফেলতে। আর যখন নাক ফুলিয়ে কান্না করে তখন টুপ করে কয়েকটা চুমু খেয়ে নিতে ইচ্ছে করে। অর্ণব মাঝে মধ্যে গম্ভীর চিন্তার সাগরে ডুব দেয়। এইটুকানি একটা মেয়ে, সে কি অর্ণবের চুমুর ভার সইতে পারবে? আলবাত পারবে না। তাই তো অর্ণব বিয়ের চিন্তা দূরে রাখে। পরে দেখা গেল বাসর রাতেই চুমুর প্রভাবে বউ কুপকাত। সাংঘাতিক ব্যাপার ট্যাপার। তর্ণীকে 5 মিনিট ঘুমোতে দেয় অর্ণব, তারপর বোচা নাকখানা ধরে টান দেয়। তর্ণী ব্যথা পেয়ে হকচকিয়ে ওঠে। মাথা তুলতে গিয়ে অর্ণবের থুতনিতে মাথা গুঁতো খায়। চোখ মুখ কুচকে সোজা হয়ে বসে, এক হাত নাকে আর এক হাত মাথায়। টকটকে লাল হয়ে গেছে ফর্সা নাকটা। চোখের কোনায়ও পানি জমেছে তর্ণীর। অর্ণবের সেই দিকে হেলদোল নেই। সে আরামে সিট বেল্ট খুলে বেরিয়ে যায়। ট্যাবলেট দ্রুত বের হয়ে আমার পেছনে দৌড় দাও, নাহলে রেখে চলে যাব। অর্ণব বলতে দেরি, তর্ণী গাড়ি থেকে নেমে দৌড় দিতে নেয়। এখানে রেখে গেলে তর্ণী ফিরবে কি করে? দোতলার বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজায় অর্ণব। তর্ণী চিন্তিত, কার বাড়ি এটা? কোথায় নিয়ে এলো ওকে? তর্ণীর চিন্তা ভাবনার মাঝেই দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে আছে মধ্যবয়স্ক এক সুন্দরী মহিলা। তিনি অর্ণবকে দেখেই খুশি হয়ে যায়। আব্বা আসছিস তুই? অর্ণব তার পাশ কাটিয়ে ভিতরে ঢুকে যায়। তর্ণী ঢুকবে কি ঢুকবে না ভেবে পাচ্ছে না। তখনই মহিলাটি তর্ণীর থুতনিতে হাত দিয়ে বলে, আব্বা তন্নি না। অর্ণব সোফায় হাত পা ছড়িয়ে বসে বলে, না, আমার না নেই। একে কয়েক বালতি পানি খাওয়া আগে। কান্না করতে করতে গাড়িকে পদ্মা নদী বানিয়ে দিয়েছে। হেসে ফেলে মহিলাটি। তর্ণী কাঁদো কাঁদো ফেস করে তাকায় অর্ণবের দিকে। অর্ণব তাকিয়েই ছিল বিধায় চোখাচোখি হয়ে যায়। আম্মু, একে পানির সাথে গ্লুকোজ মিশিয়ে খাই আমার রুমে পাঠাও, মাথা ব্যথা করছে, চুলটি এনে দিবে। বলতে বলতে এক রুমের দিকে চলে যায়। এই বাড়ির কিছুই চেনে না তর্ণী। মানুষগুলোকেও প্রথমবার দেখছে। ভীষণ আনইজি লাগছে তার। গলা দিয়ে পানিটুকুও নামছে না।
গ্লুকোজ বরাবরই অপছন্দ তন্নির, কিন্তু অর্ণবের মামি হাতে ধরিয়ে দিয়ে গিয়েছে এবং বলেছে পুরোটা শেষ করতে। তন্নি নাক মুখ কুঁচকে এক চুমুক দেয়, তাতেই ভিতরের নাড়ি ভুড়ি বেশি বেরিয়ে আসার উপক্রম। পুরোটা খাবে কি করে, আর না খেলেই বা কি করে হবে। মনে মনে অর্ণবকে হাজারখানি গালি দেয় তন্নি। লোকটা এতটা বদ কেন, তার মধ্যে কি এতটুকুও ভালো নেই? অর্ণবকে বকতে বকতে গ্লাসে দেয় এক চুমুক এবং পুরোটা সাবার করে ফেলে। তারপর নাক চেপে বেসিনে চলে যায়। জোর করে খেলে এই এক সমস্যা হয় তন্নির, ভিতরে সব বেরিয়ে আসে। তবে ভাগ্য ভালো ছিল বিদায় আজকে আর বমি হয় না। তন্নির চোখে মুখে পানি দিয়ে যেতেই ঘুরতে যাবে, তখনই 8-9 বছরের একটা বাচ্চা দৌড়ে এসে জড়িয়ে ধরে তন্নিকে। ভাবি, তুমি এসেছো? ঘাবড়ে যায় তন্নি। বাচ্চাটা পড়ে যাবে ভেবে 2 হাতে আগলে ধরে। লালাটে ভাঁজ ফেলে রিনিয়ে প্রশ্ন করে। ভাবিকে? বাচ্চাটা ছেড়ে দেয় তন্নিকে। তুমিই তো ভাবি। দাভাই পিকচার দেখিয়েছিল তোমার, বলেছে তুমি আমাদের ভাবি। লজ্জায় লাল হয়ে যায় তন্নি। একটুখানি বাচ্চার কাছেও বলেছে এইসব? কেমন পাজি লোক। ভাবি, তুমি একটু নিচু হও। বাচ্চাটা লাফিয়ে লাফিয়ে তন্নির গাল ছুঁতে গিয়ে যখন ব্যর্থ হয়, তখন বলে ওঠে। তন্নি ভ্রু কুঁচকে বলে, কেন? আরে হও না একটু। তন্নি নিচু হয়। বাচ্চা মেয়েটা তন্নির 2 গাল টেনে দেয়। আহ, দাভাই ঠিকই বলেছিল। তোমার গাল দুটো কি সফট, দুধের ছানা অনেকক্ষণ মাখলে যেমন হয় ঠিক তেমন, খেয়ে ফেলতে ইচ্ছে করে। থতমত খেয়ে যায় তন্নি। লজ্জায় গাল ভারী হয়ে ওঠে, কান দিয়ে দোমা বের হতে থাকে। ভাবি, তুমি কিন্তু পুরোটা দাদাভাইকে খেতে দিও না, আমার জন্য একটু রাখিও। মিষ্টির ছানা আমার খুব প্রিয়। শুকনো কাশি দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে তন্নি। বাচ্চাটা দেখতে বেশ মিষ্টি, কিন্তু কথা পাকনা পাকনা। ভাবি, তোমাকে দাভাই যেতে বলেছে, যাও যাও, একদম কিন্তু বলবে না আমি তোমার গাল টেনেছি, তাহলে আমাকে চাঁদে পাঠিয়ে দেবে। বলতেই যেভাবে দৌড়ে এসেছিল সেইভাবে দৌড়ে চলে যায়। তন্নি নিজের কপালে নিজেই কয়েকটা চড় মারে। তন্নি ভেবে নেয় মামির কাছে যাবে, তার পাশে গিয়ে চুপটি করে বসে থাকবে। অর্ণবকে একদম বিশ্বাস নেই, একটা বদমাস। গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে এগোতে থাকে তন্নি। তখনই অর্ণব ডেকে ওঠে তাকে। তবুও যদি তন্নি বলে ডাকতো, ডেকেছে কি বলে? অথইয়ের তন্নি, এদিকে আসো। কতক্ষণ ওয়েট করবো? যেন তার ঘরের বউ। তন্নি বিড়বিড় করতে করতে অর্ণবের দিকে যায়। দরজা অবধি গিয়ে থেমে যায়। দরজা বন্ধ। তন্নি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে হালকা করে দরজায় ধাক্কা দেয়। একটুখানি খোলা যায়। সেইটুকুতেই নিজের মাথা ঢুকিয়ে দেয় তন্নি। উকি দিয়ে দেখার চেষ্টা করে বজ্জাতটা আসলে কি করছে। অর্ণব হাঁটু অবধি প্যান্ট আর হাত কাটা স্যান্ডো গেঞ্জি পরে ফ্লোরে মাথা রেখে খাটের উপরে পা দিয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে। বুক কেঁপে ওঠে তন্নির। ফর্সা পায়ের কালো লোমগুলোর তন্নির কপালে বিন্দু বিন্দু ঘাম জমিয়ে দিয়েছে। দৃষ্টি ফেরানোর দায় হয়ে পড়েছে। তখনই অর্ণব আবার ডেকে ওঠে। মায়াবতী, আসছো না কেন? তন্নি চমকে ওঠে, যেন হুঁশ ফিরল। দরজা পুরোপুরি খুলে মাথা নিচু করে ঢুকে পড়ে। এসেছি আমি। অর্ণব এক লাফে বসে পড়ে। বালিশ ফ্লোর থেকে খাটে রেখে নিজেও খাটে বসে। এসো, এখানে বসো। তন্নি চুপচাপ এসে বসে। অর্ণব ফোন রাখে। তন্নি মাথা নিচু করে প্রশ্ন করে, কেন? আমি বলছি তাই, জলদি। খানিকটা ধমকের সুরে বলে অর্ণব। তন্নির গোল হয়ে বসে। সাথে সাথেই অর্ণব তন্নির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ঘাবড়ায় তন্নি, তবে কিছু বলে না। চোখ দুটো বন্ধ করে ফেলে। চুল টেনে দাও।
তর্ণী বাধ্য মেয়ের মতো চুল টানতে থাকে। আরাম এ গুটিয়ে যায় অর্ণব। ভয় পায় তর্ণী, চোখ মেলে তাকায়, হাত থেমে যায়। অর্ণব তাকিয়েছিল বিধায় চোখি হয়ে যায়। তর্ণী চোখ নামিয়ে নেয়। থেমো না। আকুলতা ছিল এই কণ্ঠস্বরে। আবারও চুল টানতে থাকে তর্ণী। আমি তোমাকে বলবো তুমি কি চাও, তুমি জবাব দেবে আপনাকে চাই, ঠিক আছে? কিন্তু কেন? কাল তোমার বার্থডে, আর তোমার বার্থডেতে আমি আমাকে গিফট করবো তোমায়। কিন্তু আপনাকে দিয়ে আমি কি করব? অর্ণব দাঁতে দাঁত চেপে জবাব দেয়। বছরে বছর বাচ্চা জন্ম দিবে, ইডিয়েট। লজ্জা পায় তর্ণী। লজ্জায় ফর্সা গাল দুটো লালচে রং ধারণ করে। বুঝেছ? তর্ণী জবাব দেয়, গাল ফুলিয়ে ফেলে। অর্ণব উঠে বসে, ছোট ছোট চোখ করে তর্ণীকে দেখে বলে, আমার সামনে তো ঘুমটা টেনে থাকো কেন? খেয়ে ফেলবো নাকি তোমায়? তর্ণী এবারেও জবাব দেয় না। কি জবাব দেবে সে? অর্ণব নিজের ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে বলে, পৃথিবীতে আসার সময় বনে, মানে ভ্যালেন্টাইন ডেতে আসতে হলো, একটা দিন পরে আসতে পারতে, ইডিয়েট কোথাকার। চোখের পানি চলে আসে তর্ণীর। সে কি ইচ্ছে করে এসেছে নাকি আল্লাহ পাঠিয়েছে তাকে? এটা নিয়েও লোকটার হম্বিতম্বি। তর্ণী নাক টেনে বলে, বাড়ি যাব আমি। অর্ণব টোকা দেয় তর্ণীর কপালে। এবার তর্ণী শব্দ করে কেঁদে ওঠে। মূলত সে ব্যথা পেয়েছে। অর্ণব বিরক্তির নিঃশ্বাস ফেলে বলে, কাঁদতে থাকো, তিন কাঁদবি, চোখের পানি ফুরাবে, তারপর বাড়ি দিয়ে আসবো।